মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর শুধু উত্তপ্ত নয়, এখন সেখানে বারুদের গন্ধ। এটা কোনো গোপন প্রস্তুতি নয়, কোনো কূটনৈতিক ভদ্রতার আড়ালও নয়। পেন্টাগন থেকে সরাসরি নির্দেশ পৌঁছে গিয়েছে মরুভূমির ঘাঁটিতে। এই নির্দেশের অঘোষিত লক্ষ্য ইরান। একটিমাত্র হুঙ্কার, ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র বাক্য, আর তাতেই বদলে গিয়েছে পুরো সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, যে দেশটি প্রকাশ্যেই বলে দিয়েছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু আঘাত পেলে চুপ থাকবো না। এই ভিডিওতে আজ আমরা দেখব যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাস্তবে কি করতে পারে, ইরান কিভাবে জবাব দিতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আক্রমণ ও প্রতি আক্রমণ কখন শুরু হবে আর কিভাবে হবে। সবকিছু জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জর্ডানের মরুভূমিতে অবস্থিত মুয়াফফাক সালতি এয়ারবেস। কাগজে কলমে এটি জর্ডানের বিমান বাহিনীর ঘাঁটি, কিন্তু বাস্তবে এই ঘাঁটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে পেন্টাগন। 2025 সালের মাঝামাঝি সময় থেকে এখানে একের পর এক অবতরণ করেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ যুদ্ধবিমান। 12টি F-22 র্যাপটর মোতায়েন করা হয়েছে এই ঘাঁটিতে। এই বিমানগুলো এখন অলওয়েজ রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে, অর্থাৎ নির্দেশ পাওয়া মাত্রই এটি আকাশে উড়ে যাবে এবং শত্রুপক্ষের উপর গোলাবর্ষণ করবে। প্রশ্ন উঠছে, কাতার বা সৌদি আরব নয় কেন? কারণটি খুব পরিষ্কার। কাতার ইরানের মিসাইল রেঞ্জের একদম ভেতরে, আর সৌদি আরবে হামলা মানে পাকিস্তানেও হামলা। আর জর্ডান তেহরান থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। এই দূরত্বই ট্রাম্প প্রশাসনের কাছে সবচেয়ে নিরাপদ ও কার্যকর লঞ্চ প্যাড হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু F-22 নয়, আরো ভয়ঙ্কর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আমেরিকা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়িয়ে এনেছে 18টি F-15 স্ট্রাইক ঈগল। এই বিমানগুলোর বিশেষত্ব একটাই, লং রেঞ্জ ডিপ স্ট্রাইক, অর্থাৎ অনেক দূর থেকে নিখুঁতভাবে এটি আঘাত করতে পারে। জর্ডান থেকে উড়ে ইরানের ভেতরে নির্ভুল হামলা, তারপর নিরাপদে ফিরে আসা, এই কাজের জন্যই এদেরকে নিয়ে আসা। কিন্তু এত দূরত্ব আর জ্বালানি, সেই সমস্যার সমাধানও প্রস্তুত। 6টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মাঝ আকাশে জ্বালানি ভরে যুদ্ধবিমানগুলোকে সচল রাখবে অপারেশন সম্পন্ন করতে। জর্ডান সরকার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে সবুজ সংকেত দিয়েছে, প্রয়োজনে আমাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ ইরানের উপর সরাসরি হামলার পথ খুলে দিয়েছে খোদ জর্ডান। 2025 সালের শুরুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক প্রেস ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় আঘাত হানার সক্ষমতা রাখে। এই বক্তব্যটি আসে এমন এক সময়ে যখন মার্কিন বিমান ঘাঁটি থেকে B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং নৌবহর থেকে টমাহক ক্রুজ মিসাইল নিয়ে আলোচনা তুঙ্গে। এর জবাবে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন, ইরান কি তাহলে লক্ষ্যবস্তু? পেট রাইডার উত্তরে হ্যাঁ বা না কোনোটাই বলেননি, কিন্তু সামরিক বিশ্লেষকরা এটাকে কৌশলগত নীরবতা বলেই দেখছেন। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর প্রতীকগুলোর একটি হল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। রাডারে প্রায় অদৃশ্য এই বিমান শত্রুপক্ষের গভীরে প্রবেশ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। B-2 স্পিরিট এর প্রধান শক্তি তিনটি: স্টেলথ প্রযুক্তি, যা ইরানে স্থাপিত রাশিয়ার নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘ পাল্লা, যা যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উড়ে এসে ইরানে হামলা চালানোর সক্ষমতা দেয়। আর সর্বশেষ, ভারী বোমা বহনের সক্ষমতা, বিশেষ করে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে ব্যবহৃত বাংকার ব্লাস্টার বোমা। বিশেষজ্ঞদের মতে ইরানের ফোর্দো ও নাতাঞ্জের মতো গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানতে B-2 ছাড়া কার্যকর বিকল্প খুবই সীমিত। অপরদিকে টমাহক ক্রুজ মিসাইল, সমুদ্র থেকে নীরব মৃত্যু। B-2 যেখানে আকাশ থেকে আঘাত হানে, সেখানে টমাহক ক্রুজ মিসাইল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। টমাহকের বিশেষ বৈশিষ্ট্য, খুবই নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে চলতে পারে,
জিপিএস ও ইনার্শিয়াল নেভিগেশনের মাধ্যমে নিখুঁত লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে এবং সম্পূর্ণ মানববিহীন হওয়ায় রাজনৈতিক ও সামরিক ঝুঁকি তুলনামূলকভাবে খুবই কম। সম্ভাব্য যে কোনো হামলায় প্রথম ধাপেই টমাহক ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা, রাডার স্টেশন ও সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করার কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য কেবল প্রতিশোধ নয়, বরং ক্ষমতা অকার্যকর করা। সেই হিসাবে ইরানে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এগুলো: প্রথমত, পারমাণবিক স্থাপনা অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। দ্বিতীয়ত, মিসাইল ঘাঁটি, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ করা হয়। আইআরজিসি কমান্ড সেন্টার অর্থাৎ রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণ কাঠামো। এবং রাডার ও স্যাম সিস্টেম অর্থাৎ আকাশ প্রতিরক্ষা দুর্বল করা। তবে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানো যুক্তরাষ্ট্রের জন্য বড় রাজনৈতিক বাধ্যবাধকতা। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই ব্যাপারে আমেরিকা কখনোই গুরুত্ব দেয় না। 2024 সালের শেষের দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকম এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে F-15E স্ট্রাইক ঈগল, F-16 ফাইটিং ফ্যালকন এবং বিমানবাহী রণতরী থেকে পরিচালিত FA-18 সুপার হর্নেট স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। এই বিবৃতির পরে ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রশ্ন তুলে, যদি আমেরিকা ইরানে আক্রমণ করে তাহলে ইসরায়েল কি চুপ করে বসে থাকবে? অবশ্যই নয়, কারণ আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করার জন্যই ইরানে আক্রমণে সমন্বয় সাধন করবে। এই সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে 3টি F-35 যুদ্ধবিমান 2027 সালে পাওয়ার কথা ছিল, সেগুলো জরুরি ভিত্তিতে এখনই ডেলিভারি দেওয়া হয়েছে ইসরায়েলে। বর্তমানে ইসরায়েলের হাতে 40টিরও বেশি F-35 যুদ্ধবিমান রয়েছে। এছাড়া আরো 50টি F-35 এর অর্ডার এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পরিষ্কার, যে কোনো মূল্যে ইসরায়েলের আকাশ সুরক্ষিত রাখা। কারণ ইসরায়েল সুরক্ষিত থাকলে মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি পূর্ণ মাত্রায় থাকবে। এছাড়াও যদি ইরান পাল্টা আঘাত হানে, তাহলে প্রথম লক্ষ্য হবে ইসরায়েল এবং দ্বিতীয় লক্ষ্য হবে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। উত্তেজনার মাত্রা আরো বৃদ্ধি পায় যখন সৌদি আরব তাদের পুরনো মিত্র পাকিস্তানের কাছে সামরিক সহায়তা চায়। পাকিস্তানও দেরি করেনি। পাকিস্তানের F-16 ইতিমধ্যেই মোতায়েন হতে শুরু করেছে সৌদির কিং আবদুল্লাহ এয়ারবেসে। আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অনুমতি দিয়েছে, যদি ইরান সৌদি আরবে হামলা চালায়, পাকিস্তান এই বিমানগুলো ব্যবহার করতে পারবে। এটা শুধু সামরিক পদক্ষেপ নয়, এটা ইরানের জন্য একটি কৌশলগত সতর্কবার্তা। বর্তমানে সৌদি আরবে যুদ্ধ বিমানের বিশাল সমাবেশ সংঘটিত হয়েছে, আর এই বিশাল বিমান সমাবেশের নাম দেওয়া হয়েছে স্পেয়ার অফ ভিক্টোরি 2026। আর এই মহড়ায় অংশ নিচ্ছে শুধু পাকিস্তান নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, গ্রিস সহ অন্তত 20টি দেশ। কাগজে কলমে এটি একটি মহড়া, কিন্তু বাস্তবে এটা ইরানের উদ্দেশ্যে এক কঠোর বার্তা। আমেরিকার কথার বাইরে এক চুল নড়াচড়া করলে পরিণতি ভয়াবহ হবে। ইরান কি চুপ করে বসে থাকবে? উত্তরটি হলো না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে একটি চূড়ান্ত এবং আনুপাতিক প্রতিক্রিয়ার মাধ্যমে। এরপর আরও এক ধাপ এগিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানের ওপর হামলা করে বা ইরানকে মেরে পালিয়ে যাওয়ার যুগ শেষ। এই বক্তব্যটি ইরানের রাষ্ট্রীয় টিভি IRIB-তে সরাসরি সম্প্রচার হয় এবং এটিকেই অনেকে দেখছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে। ইরান ইতিমধ্যে সতর্ক করেছে তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি
কামিকাজি ড্রোন ইউনিট, ব্যালিস্টিক মিসাইল ফোর্স এবং আইআরজিসি ইউনিটকে। ইরানের সবকিছু এখন রয়েছে হাই অ্যালার্টে। 1300 কিলোমিটার দূরত্ব ইরানের দূরপাল্লার মিসাইলের কাছে আসলেও কোনো বাধা নয়। তাই জর্ডানের ঘাঁটিও আর নিরাপদ নয়। ইরানের হাতে রয়েছে শাহাব, সিজ্জিল, ইমাদ, খোররেম শাহার সিরিজের ব্যালিস্টিক মিসাইল। আইআরজিসি এর এক কমান্ডার বলেন, আমাদের মিসাইলগুলো শুধু প্যারেডে অংশগ্রহণ করার জন্য নয়, এই মিসাইলগুলো কার্যক্ষম। এছাড়াও ইরানের আরেক অস্ত্রের নাম হচ্ছে প্রক্সি। এই সংঘর্ষের সবচেয়ে বিপজ্জনক দিক ইরানের প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাক ও সিরিয়ার মিলিশিয়া। গোয়েন্দা তথ্য অনুযায়ী যদি জর্ডান বা সৌদি আরব থেকে হামলা হয়, হিজবুল্লাহ একাই ইসরায়েলের উত্তরে হাজার হাজার রকেট ছুটতে পারবে। হুতিরা লক্ষ্য বানাতে পারে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, সৌদি তেল শোধনাগার। আর এই কারণেই F-22 মোতায়েন করেছে আমেরিকা। এই স্টেলথ ফাইটারগুলো রাডার ফাঁকি দিয়ে হিজবুল্লাহ বা হুতির আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার ধ্বংস করতে সক্ষম। কিন্তু প্রশ্ন একটাই, ইরান কি সবুজ সংকেত দিবে? উত্তর খুবই সহজ। বিষয়টা যখন মরাবাঁচার লড়াই, তখন আক্রমণের উত্তর সব ফ্রন্ট থেকেই একযোগেই হবে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ আগেই বলেছেন, ইরানের উপর কোনো আক্রমণ বা যুদ্ধ শুধুমাত্র ইরানেই সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। সামরিক শক্তির বাইরে ইরানের হাতে আরেকটি মারাত্মক অস্ত্র রয়েছে, যার নাম হরমুজ প্রণালী। ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য বলেন, যদি ইরানের নিরাপত্তা হুমকির সম্মুখে পড়ে, অর্থাৎ ইরানে যদি আক্রমণ করা হয়, তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ যায় এই পথ দিয়ে। এখানে সামান্য অস্থিরতায় বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প ঘটাতে পারে। তাই ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধ শুরু হলে হরমুজ খোলা থাকবে না। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী যদি একদিনের জন্য বন্ধ থাকে, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 পর্যন্ত পৌঁছাতে পারে। ডোনাল্ড ট্রাম্প যেখানে আমেরিকা ফার্স্ট বলছেন, সেখানে এমন তেল মূল্য তার রাজনীতির জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। কারণ গৃহহীন সমস্যার কারণে এমনিতেই আমেরিকাতে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। অপরদিকে এই যুদ্ধ শুধু আকাশে নয়, পেন্টাগন ও মোসাদের পরিকল্পনায় সাইবার যুদ্ধ সবচেয়ে আগে। আমেরিকা ও ইসরায়েল এবার AI চালিত সাইবার আক্রমণ শুরু করতে পারে ইরানের উপর। অপরদিকে ইরানও কম যায় না। তাদের সাইবার ইউনিট আমেরিকার বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং সিস্টেম টার্গেট করতে পারে। বিশ্লেষকরা বলছেন, মূল হামলার অন্তত 2 দিন পূর্বে এক অদৃশ্য সাইবার যুদ্ধ শুরু হবে, যা পূর্বে হয়েছিল এবং বর্তমানেও চলছে। ইরান বর্তমানে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক অংশীদার, সেই সাথে চীনেরও ব্যবসায়িক পার্টনার। অলরেডি রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং চীনের HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম ইরানে মোতায়েন করা হয়েছে। যদি একটিও F-22 বা F-35 যুদ্ধবিমান ভূপাতিত হয়, তবে তা হবে আমেরিকার জন্য এক ঐতিহাসিক ধাক্কা। চীন সরাসরি যুদ্ধে জড়াবে না, কিন্তু গোয়েন্দা তথ্য, অর্থনৈতিক ব্যাকআপ দিয়ে ইরানকে চাঙ্গা করে রাখবে। তাই ইরান এবং আমেরিকার বর্তমানের এই যুদ্ধ হবে ইতিহাসের ভয়াবহ একটি অধ্যায়। মধ্যপ্রাচ্য এখন একটি সূক্ষ্ম সুতোয় ঝুলছে। একদিকে আমেরিকার প্রযুক্তি ও মিত্র শক্তি, অন্যদিকে ইরানের স্বাধীনতাকামী জেদ, ভূরাজনীতি আর প্রক্সি নেটওয়ার্ক। প্রশ্ন একটাই, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি যুদ্ধের বোতাম টিপবেন, নাকি এসবই ইরানকে আলোচনার টেবিলে আনতে এক ভয়ঙ্কর শক্তি প্রদর্শন? এই সিদ্ধান্তই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এক অদ্ভুত অবস্থায়। সবাই যুদ্ধের কথা বলছে, কিন্তু কেউই প্রথম গুলি ছুটতে চাইছে না। কারণ সবাই জানে, এই যুদ্ধ শুরু হলে শেষ কোথায় তা কেউ জানে না।